তো আজ আমাদের টাকলু ট্রিপল এইচের 56তম জন্মদিন। আর বলতে পারো যে আজ থেকে প্রায় 3 বছর আগে ট্রিপল এইচকে আমাদের ডাব্লিউডাব্লিউ কোম্পানির দায়িত্ব দেওয়া হয়েছিল। আর ভেবেছিলাম যে ফাইনালি হয়তো ডাব্লিউডাব্লিউ কোম্পানির এবার ল্যান্ডস্কেপ চেঞ্জ হবে, আমরা ভালো কিছু দেখতে পাবো। কিন্তু এই 3 বছরে আমাদের টাকলু চাচা ডাব্লিউডাব্লিউ কোম্পানির সাথে সাথে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সেরও মামাসি এক করে রেখে দিয়েছে। আর মেন্টাল হেলথের অবস্থা তো খুবই খারাপ আমাদের। তো যাই হোক, আজকের ট্রিপল এইচের জন্মদিন, তো অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আশা করবো যেন টাকলু খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বিদায় নিক। আর কাল হতে চলেছে সামার স্ল্যামের আগে শেষ মানডে নাইট ড্র। আর এখনকার সামার স্ল্যামের তো কোনো রকম হাইপই দেখতে পাচ্ছি না, রেসলম্যানিয়ার থেকেও খারাপ অবস্থা। মানে সামার স্ল্যামেতে বড় বড় ম্যাচেস তো বুক করেছে কিন্তু কোনো রকম হাইপই নেই। আর তার জন্য এই উইকলি শোগুলো কিছুটা দায়ী। আর দেখতে পাচ্ছ এখানে কালকের ড্রয়ের জন্য কি কি অফিসিয়াল করা রয়েছে। রোমান রেন্স আসছে কালকের ড্রতে, সিএম পাঙ্ক আর গান্থার কালকের একটা সেগমেন্ট করবে। জানি না কালকের এরা তাদের ম্যাচটাকে হাইপ করতে পারবে কিনা। এদের ম্যাচ যে সামার স্ল্যামেতে আছে এটাই আমরা ভুলতে বসেছি। আর জেউসো ভার্সেস ব্রনসন রিডের ম্যাচ হয়েছে, মানে রয়েছে। তো এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামেতেও করাতে পারতো, কিন্তু সামার স্ল্যামেতে না করিয়ে ট্যাগ টিম ম্যাচ করে পুরো ম্যাচের ব্যান্ড বাজিয়ে দিল। তারপর এলডব্লিউ ভার্সেস জাজমেন্ট ডে রয়েছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। আর রিয়া রিপ্লি, ইয়ো স্কাই, স্টেফনি হ্যাকার আর নিকি বেলা ভার্সেস নেওমি, চেলসি গ্রিন আর সিক্রেট সার্ভিসের মধ্যে ম্যাচ রয়েছে। তো এটা খুব একটা তো ইম্পর্টেন্ট নয়। তো মনে হচ্ছে কালকেরও আমাদের মেন্টাল হেলথের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। আর এই লাস্টের স্ম্যাকডাউনে কি হলো তোমরা তো দেখেই নিচ্ছ। লাস্টের স্ম্যাকডাউন দেখার পর একে তো আমি অসুস্থ ছিলাম, তার উপরে মেন্টাল হেলথের অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছিলো যে আমি ভিডিও পর্যন্ত বানাইনি। আর তাছাড়া বানানোর মতো তেমন কিছু ছিল না। ফাইনালি আজকের বানানোর মতো কন্টেন্ট পেয়েছি তাই বানাচ্ছি। তো র স্ম্যাকডাউন তো প্রচণ্ড খারাপ যাচ্ছে, দেখার কোনো দরকারই নেই। এমনকি গো হোম এডিশন এই সপ্তাহটা চলবে, তো এখানেও তেমন কিছু আশা তো আমি করছি না। আর সামার স্ল্যাম নিয়েও তো তেমন আশা নেই, তো জানি না এরা কী করতে চলেছে। আর তাছাড়া কালকের একটা রুমার শোনা যাচ্ছে যে কালকের রাতে আমরা একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেখানে কাবুকি ওয়ারিয়ার্সের সাথে থাকবে AJ স্টাইলস আর অপর দিকে থাকবে আমাদের ডমডম ভাই, র্যাকেল রড্রিগেজ আর রক্সিন। তো এই ম্যাচটা কালকের মেবি হয়তো আমরা দেখতে পেতে পারি। আর আমাদের ডমডম ভাই ট্রিপল এ প্রমোশনে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে ওয়াই কিঙ্গো যে ট্রিপল এর মেগা চ্যাম্পিয়ন মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলতে পারো ট্রিপল এ প্রমোশনে, সেখানে তাকে গিয়ে অ্যাটাক করে দেয়। আর দেখতে পাচ্ছ এর হাতে এখন দুটো চ্যাম্পিয়নশিপ রয়েছে, মানে এবার আমরা ওয়াই কিঙ্গোর সাথে ট্রিপল এ প্রমোশনের মধ্যে ডমডম ভাইয়ের একটা ফিউড দেখতে পাবো। আর একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট, মানে মেক্সিকান প্রমোশনের বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যেটা আমাদের জন্য তো খুব একটা ইম্পর্টেন্ট নয়। এটা ঠিক সেই তোমরা ওয়ার্ল্ড কোলাইডের মতোই বলতে পারো। এটাকেও ডাব্লিউডাব্লিউ ইউটিউবেতে স্ট্রিম করবে। আর এটার ডেট হচ্ছে 16ই আগস্ট, মানে আমাদের এখানে 17ই আগস্ট আমরা দেখতে পাবো। তো এটার নাম হচ্ছে ট্রিপল ম্যানিয়া। এখানে আমরা ওয়াইকিঙ্গো, ড্র্যাগন লি, লুড্রিক কাইজার, ডমডম ভাই এদেরকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এদের মধ্যে একটা পেডাল ফোরওয়ে ম্যাচ হতে পারে চ্যাম্পিয়নশিপের জন্য। তো এটা নিয়ে আমাদের তো তেমন কোনো মাথা ব্যথা নেই, তবে যখন হবে একটু এন্টারটেনের জন্য দেখে নেবো। আর এরপরে বলতে পারো একটা শকিং নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে ট্র্যাভিস স্কট ছিল গাঁজাখোর, তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। মানে বের করে দেওয়া হয়েছে বলতে গেলে তার সাথে ডাব্লিউডাব্লিউ কোম্পানির সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, আর এখন সব কিছু থেকে তাকে মুছে ফেলা হচ্ছে। তো কিছু একটা তো ঝামেলা হয়েছে এদের মধ্যে, ডাব্লিউডাব্লিউর সাথে ট্র্যাভিস স্কটের একটা কোনো প্রবলেম হয়েছে, যার ফলে এরকম ডিসিশন আমরা দেখতে পাচ্ছি। একটা সময় আমরা ট্র্যাভিস স্কটের হেভি ইনভলভমেন্ট দেখতে পেতাম, তাকে ডাব্লিউডাব্লিউতে অ্যাপিয়ারেন্স করানো হতো, এমনকি রক জন সিনার স্টোরি লাইনও বুক করা হয়েছিল। আর তারপরে এমন কিছু একটা ঘটে গেছে এদের মধ্যে, দুই পার্টির মধ্যে, যার ফলে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। আর ফ্যান্সরা একটা ডিমান্ডও করছিল যেন এই ট্র্যাভিস স্কটকে সরিয়ে দেওয়া হয়। এ সমস্ত স্টোরি লাইনের পুরো মামাসি এক করে রেখে দিচ্ছে, যেটা কেউই দেখতে চায় না। কারণ যাই পারে হোক না কেন, ফ্যান্সরা কিন্তু খুশি যে ট্র্যাভিস স্কট এখন আর ডাব্লিউডাব্লিউতে নেই। আর ড্রু ম্যাকিন্টায়ারের একটা প্রবলেম হয়ে গেছে। আমরা তো জানি যে ড্রু ম্যাকিন্টায়ার হচ্ছে একজন ইউরোপিয়ান, স্কটল্যান্ডে তার বাড়ি। তো তার পাসপোর্ট নিয়ে একটা ইস্যু হয়ে গেছে। ডাব্লিউডাব্লিউ তো হচ্ছে আমেরিকান কোম্পানি, তাকে ডাব্লিউডাব্লিউতে কাজ করতে হলে আমেরিকাতে আসতে হবে, কিন্তু তার পাসপোর্টে কিছু একটা প্রবলেম হয়ে গেছে, যার ফলে সে বার্লিনেতে আটকে রয়েছে। আর ডাব্লিউডাব্লিউ চেষ্টা করছে তাকে সামার স্ল্যামের আগে অন্তত ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ফিরিয়ে আনার। হয়তো ভিসা রিলেটেড কোনো একটা প্রবলেম হবে, তবে ডাব্লিউডাব্লিউ কোম্পানি অনেক বড় কোম্পানি আর অনেক ক্ষমতাবান। তো ড্রু ম্যাকিন্টায়ারের এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সলভ হয়েও যাবে। আমরা সামার স্ল্যামের আগের দিন ড্রু ম্যাকিন্টায়ারকে স্ম্যাকডাউনে দেখতে পেয়েই যাবো। আর ডাব্লিউডাব্লিউ তাদের কাউন্টডাউনের 4 নম্বর সামার স্ল্যাম ম্যাচে সিএম পাঙ্ক ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ রেখেছে। আর এটা এই 25খানা ম্যাচের মধ্যে 7 নম্বর ম্যাচ হতে চলেছে ব্রক লেসনারের। আর দেখতে গেলে এখন আরও 3টে ম্যাচ বাকি আছে, তো 3টের মধ্যে হয়তো আরও একটা ম্যাচ আমরা ব্রক লেসনারেরই দেখতে পাবো। তো ব্রক লেসনারের টিজ তো খুব জোরদার চলছে, কিন্তু তোমরা যারা আমার অডিয়েন্স আছো তারা তো খুব ভালো করে জানো যে ট্রিপল এইচ কি জিনিস। তো অত আশা রাখারও কিছু নেই। আমি
তোমাদেরকে এটা নিয়ে আগেও বলেছি, এখনও বলছি যে দেখো ব্রক লেসনারের টিজ এখন খুবই বেশি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে ব্রক লেসনার আসবে, এটা ট্রিপল এইচের একটা চালও হতে পারে। তো এটা মাথায় রাখতে হবে যে ব্রক লেসনার আসতে পারে, কিন্তু আবার এটাও আমাদের মাথায় রাখতে হবে যে বেশি আশা রাখা একদমই উচিত নয়, আর আমি তো বলবো একদম আশা রাখাই উচিত নয়। আর সামারস্ল্যামের নাইট ওয়ানের মেন ইভেন্ট সম্ভবত ঠিক হয়ে গেছে, আগে থেকে তো ঠিক ছিল যে জন সিনা ভার্সেস কোডি রোডস ওটা নাইট 2 এর মেন ইভেন্ট হবে, ওটা তো একেবারে ফিক্সড। কিন্তু নাইট ওয়ানের মেন ইভেন্ট কী হতে পারে, আমরা একটা সময় ভাবছিলাম যে রোমানের ম্যাচটা হয়তো নাইট ওয়ানের মেন ইভেন্ট হবে, কিন্তু তারপর দেখলাম ওটা ট্যাগ টিম ম্যাচ বানিয়ে দিয়েছে। তারপর দেখলাম সিএম পাঙ্ক ভার্সেস গান্থারের ম্যাচ অফিসিয়াল হয়েছে, তো সেটাই মেন ইভেন্ট হওয়ার কথা ছিল। তো সেটাকে কী করা হয়েছিল যে কিছুদিন আগে, মানে কিছুদিন আগে বলতে গেলে কালকেরই দেখলাম যে ওটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল। ওখানে আমরা রোমানের ট্যাগ টিম ম্যাচটাই মেন ইভেন্টে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন সেটাকে আবার চেঞ্জ করে দিয়ে এখানে সিএম পাঙ্ক ভার্সেস গান্থারের ম্যাচটা রাখা হয়েছে। তার মানে সম্ভবত ডব্লিউডব্লিউ ঠিক করেই নিয়েছে যে সিএম পাঙ্ক ভার্সেস গান্থারের ম্যাচটাই মেন ইভেন্টে থাকবে। আর যেহেতু এটা মেন ইভেন্টে আছে, তো তোমরা এখানে কোনো টুইস্ট অ্যান্ড টার্ন এক্সপেক্ট করতে পারো। মেবি সেথ রলিন্স হয়তো এখানে আসতে পারে, কিংবা অন্য কোনো টুইস্ট এখানে থাকতে পারে। আমি বলবো এখনও কোনো কিছু কনফার্ম নয়, ডব্লিউডব্লিউর তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট আসলে, কিন্তু যেভাবে অ্যাডভার্টাইজ করছে সেই হিসাবে দেখতে গেলে সিএম পাঙ্ক ভার্সেস গান্থারই নাইট ওয়ানের মেন ইভেন্ট হতে চলেছে, যার মানে হচ্ছে যে রোমান এইবারের সামারস্ল্যাম মেন ইভেন্ট করবে না। আর দেখতে গেলে ওটাকে একটা ট্যাগ টিম ম্যাচ বানিয়ে দিয়ে ম্যাচটার তো ভ্যালু এমনিতেই কমিয়ে দিয়েছে, আর যদি ওই ম্যাচে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস না থাকে তাহলে ওটাকে মেন ইভেন্টে রাখারও সেরকম কোনো দরকার নেই। মেন ইভেন্টে একটা টুইস্ট তো দরকার, আর আমার মনে হয় না যে ওই ম্যাচটাতে কোনো রকম টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে। ডব্লিউডব্লিউটাকে সিম্পলি রাখবে ট্যাগ টিম ম্যাচটাকে, তো সেই জন্যই আমার মনে হয় যে সিএম পাঙ্ক ভার্সেস গান্থারি হয়তো মেন ইভেন্ট করতে চলেছে। আর এই লাস্ট স্ম্যাকডাউনে ডব্লিউডব্লিউ কী করেছে, মেন ইভেন্টটা তো খুবই বেকার ছিল, একদম হাগার মতো। আর তেমনি আমরা একটা ম্যাচ অফিসিয়াল হতে দেখতে পেলাম, কিন্তু ম্যাচটা খুব ভালো। আমরা প্রায় 25 বছর পর সামারস্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্টে আবার একটা টিএলসি ম্যাচ দেখতে পাচ্ছি। টিএলসি প্রিমিয়াম লাইভ ইভেন্ট তো পুরো বিলুপ্ত হয়ে গেছে, ডব্লিউডব্লিউটাকে তুলেই দিয়েছে। আমরা বহু বছর হয়ে গেল টিএলসি প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাই না, কিন্তু এবার ফাইনালি একটা টিএলসি ম্যাচ দেখতে পাবো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য 6টা টিমের মধ্যে। তো এই ম্যাচটা রেসলিং ওয়াইজ তো খুবই ভালো হবে, আর এখানে টাইটেল চেঞ্জ হওয়ার একটা অনেক বড় চান্স রয়েছে। কারণ হচ্ছে যে এমনটা নিউজ পাওয়া যাচ্ছে যে ডব্লিউডব্লিউ অ্যান্ড্রাডেকে পুশ করতে চলেছে, আর ডব্লিউডব্লিউ অ্যান্ড্রাডেকে পুশ করতে চায়। তো হয়তো এখানে অ্যান্ড্রাডে আর রে ফিনিক্সের যে টিমটাকে বানানো হয়েছে সেটাকেই ট্যাগ টিম চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হলো। এখানে আমরা পুশ বলতে তো এটুকুই বুঝি, ফিন বেলরের যেমন আমরা শুনি যে পুশ পাবে, আর তার পুশ বড় জোর ওই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অবধি থাকে। তো অ্যান্ড্রাডেকে ডব্লিউডব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো বানাবে না, আর বানালেও কেউ মেনে নেবে না। তাই জন্য হয়তো অ্যান্ড্রাডের পুশ এটাই হতে চলেছে যে সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতবে, আর হয়তো আমরা এখান থেকেই তার সূত্রপাত দেখতে পাবো। তো এই ম্যাচটা ডেফিনেটলি একটা বড় ম্যাচ তো বটে। যদিও দেখতে গেলে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের তেমন কোনো ভ্যালু নেই, আমরা শুধুমাত্র রেসলিং ওয়াইজ আর এই স্টিপুলেশন যেটা আছে টিএলসি টেবলস ল্যাডার্স অ্যান্ড চেয়ার্স, এটার জন্যই আমরা এটাকে একটু হলেও গুরুত্ব দিচ্ছি আর বড় করে দেখছি। আর এবারে অ্যালবার্টো ডেল রিওকে নিয়ে কথা বলা যাক। অ্যালবার্টো ডেল রিও সিচুয়েশন এখন খুবই বড় আজব হয়ে রয়েছে, কারণ হচ্ছে যে ট্রিপল এ প্রমোশনের মধ্যে অ্যালবার্টো ডেল রিও ছিল, আর কি হয় যে সেখানে একটা ম্যাচ বুক করা হয়, আর ম্যাচের মধ্যে স্টিপুলেশন এটা দেওয়া হয় যে যদি অ্যালবার্টো ডেল রিও এই ম্যাচটা হেরে যায় তাহলে তাকে ট্রিপল এ প্রমোশন ছেড়ে চলে যেতে হবে। আর এই ম্যাচটা অ্যালবার্টো ডেল রিও হেরে গেছে, যার মানে হচ্ছে যে সে আর ট্রিপল এ প্রমোশনে থাকবে না। ট্রিপল এ প্রমোশন তো এখন ডব্লিউডব্লিউর একটা পার্ট। তো আমরা এমনটা ভাবছিলাম যে হয়তো তাকে ট্রিপল এ প্রমোশন থেকে বার করে দিয়ে তাকে ডব্লিউডব্লিউ কোম্পানিতে রিটার্ন করানো হবে, কিন্তু ফাইটফুল সিলেক্ট উল্টো কথা বলছে। ফাইটফুল সিলেক্ট বলছে যে ডব্লিউডব্লিউ এখন অ্যালবার্টো ডেল রিওকে নিতে কোনো রকমভাবেই ইন্টারেস্টেড নয়, আর তারা অ্যালবার্টো ডেল রিওকে নাকি কোম্পানি থেকে বের করে দিচ্ছে। তো অ্যালবার্টো ডেল রিও একটা কন্ট্রোভার্সাল নেম, এটা নিয়ে আগে বেশ ঝামেলা হয়েছে, সেই জন্য ডব্লিউডব্লিউ এই সমস্ত নাম কোম্পানিতে রাখতে চায় না। আর যেহেতু ট্রিপল এ এখন তাদেরই কোম্পানি, তাই ট্রিপল এ থেকেও অ্যালবার্টো ডেল রিওকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস তো গড়বড় লাগছে, কারণ যে যখনই ডব্লিউডব্লিউ ট্রিপল এ প্রমোশনকে কিনে নিয়েছিল তখনই অ্যালবার্টো ডেল রিওর সাথে আরও 7 জন সুপারস্টারকে সাইন করেছিল কোম্পানিতে। তো তাকে একদিক দিয়ে সাইন করালো, আবার অপর দিক দিয়ে তাকে কোম্পানি থেকে বেরও করে দিচ্ছে, এটা তো খুব একটা লজিক্যাল লাগছে না। তবে মনে হচ্ছে ডব্লিউডব্লিউ না তো তাদের নিজের কোম্পানিতে অ্যালবার্টো ডেল রিওকে রাখতে চায়, না তো ট্রিপল এ প্রমোশনে অ্যালবার্টো ডেল রিওকে রাখতে চায়, তাকে এক প্রকারে ফায়ার করে দেওয়াই হচ্ছে। তো আমি তো বুঝতে পারি না ডব্লিউডব্লিউ এখানে করতে কি চাইছে, যেখানে সিএম পাঙ্ক এত বেশি ঝামেলা করার পরও ডব্লিউডব্লিউ কোম্পানিতে ফিরে আসতে পারলো, সেখানে অ্যালবার্টো ডেল রিওকে নিতেই বা সমস্যাটা কোথায়? অ্যালবার্টো ডেল রিও তো অতটাও বড় সড়ো কিছু ঝামেলা করেনি, কিন্তু তার সত্ত্বেও তাকে এরকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর এমন তো নয় যে ফ্যান্সরা তাকে দেখতে চায় না, ফ্যান্সরা তো তাকে দেখতে চায়। তো
তো জানি না অ্যালবার্টো ডেল রিওর সাথে কী হতে চলেছে, তাকে কি সত্যি কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে নাকি তাকে ডাব্লিউডব্লিউতে রিটার্ন করাবে, কিন্তু যেহেতু ফাইট পুল সিলেক্ট বলছে যে তাকে বের করে দেওয়া হচ্ছে, তো এটাই আমাদেরকে বুঝতে হবে যে ডেল রিওর সাথে হয়তো ডাব্লিউডব্লিউ কোম্পানির সম্পর্ক খুব একটা ভালো নেই আর তাকে এখান থেকে সত্যি সত্যি সরিয়ে ফেলা হচ্ছে। আর আমাদের দ্য ওয়াইপার র্যান্ডি অর্টনকে সত্যি লেজেন্ড কিলার বলা হয়, কারণ আমরা ডাস্টিন রোডস মানে কোডি রোডসের ফাইনাল ম্যাচ ডাব্লিউডব্লিউতে র্যান্ডি অর্টনের এগেনস্টে দেখতে পেয়েছিলাম। আমরা এখানে ট্রিপল এইচেরও ফাইনাল ম্যাচ র্যান্ডি অর্টনের এগেনস্টেই দেখতে পেয়েছিলাম, আর তারপর ট্রিপল এইচ রিটায়ার হয়ে গেছিলো দুর্ভাগ্যবশত একটা হার্টের প্রবলেমের জন্য। তারপরে হাল্ক হগানেরও শেষ ম্যাচ আমরা সামার স্ল্যামেতে র্যান্ডি অর্টনের এগেনস্টেই দেখতে পাই 2006 সালে। তো সত্যিকারের র্যান্ডি অর্টন হচ্ছে একজন লেজেন্ড কিলার, আর সেই লেজেন্ড কিলার এখন সামার স্ল্যামেতে সেলিব্রিটিদের প্রমোট করছে, যেটা আমাদের মতো রেসলিং ফ্যানদের জন্য তো খুবই খারাপ। আর তাছাড়া এটা বলে রাখি যে হাল্ক হগান রিলেটেড মানে হাল্ক হগান তো মারা গেছে, কিন্তু তাকে নিয়ে পরিবেশ খুবই নেগেটিভ হয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়াতে ফ্যান্সরা বলছে যে বুড়ো মরে গেছে, ভালো হয়েছে, সে একজন রেসিস্ট ছিল, আর এটা নিয়ে খুবই তোলপাড় হচ্ছে। আমরা এরিনাতে দেখলাম সবাই হাল্ক হগানকে সম্মান করছে, কিন্তু সেরকমভাবে কেউই তাকে ভালোবাসে না, আর সোশ্যাল মিডিয়াতে তো আলাদাই নেগেটিভিটি ছড়িয়ে রয়েছে। তো আমি এটাই বলবো যে এমন তো না যে হাল্ক হগান শুধুমাত্র একাই রেসিস্ট ছিল, রেসিস্ট তো এরকম অনেক রয়েছে, আর এমনটাও নয় যে হাল্ক হগান সবসময় রেসিজম ছড়িয়ে বেড়ায়। হাল্ক হগান তো অনেক বছর আগে একবার কোনো একটা স্টেটমেন্ট দিয়েছিল যাতে এটা প্রমাণ হয়েছিল যে সে একজন রেসিস্ট, সেটাও আবার 2015 সালে, আর সেইটা নিয়ে তার মরার পরেও এখনও তাকে হেট করা হচ্ছে, যেটা খুবই খারাপ। হাল্ক হগান আমাদের জন্য বা রেসলিং ইন্ডাস্ট্রির জন্য কী করেছে সেটা আমরা সকলেই জানি, কিন্তু আমেরিকান ফ্যান্সরা তো ভাই আমরা ভালো করেই জানি এদের মাথায় বুদ্ধিশুদ্ধি কিছুই নেই। এরা হাল্ক হগানের 10 বছর পুরনো একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়ে এরা আজও হাল্ক হগানকে বিচার করছে আর তাকে হেট করছে, মানে মরে গিয়েও তাকে শান্তি দিচ্ছে না। আর তোমরা এই নিউজটা থেকে বুঝতে পারবে যে কতটা বেশি নেগেটিভিটি ছড়িয়ে রয়েছে। চেলসি গ্রিন কী করেছে যে হাল্ক হগানের পক্ষে কথা বলেছিল, হাল্ক হগান মরে যাওয়ার পর তাকে চেলসি গ্রিন সোশ্যাল মিডিয়াতে ট্রিবিউট দেয় আর তার পক্ষে কিছু ভালো ভালো কথা বলে। তো সেই জন্য চেলসি গ্রিনকে টুইটারেতে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে চেলসি গ্রিন এটা ঠিক করেছে যে সে কিছু সময়ের জন্য টুইটার থেকে অফ যাবে, মানে সে তার টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেবে। তো এতটাই এটা চরম পর্যায়ে চলে গেছে যে চেলসি গ্রিন হাল্ক হগানের পক্ষে কথা বলেছে বলে তাকে সবাই মৃত্যুর হুমকি দিচ্ছে টুইটারেতে, সোশ্যাল মিডিয়াতে। তো বুঝতেই পারছো আমেরিকান ফ্যান্সদের কী হাল, কী দুর্দশা। আর এটা তো স্ম্যাকডাউনে তো দেখেই নিয়েছে যে অফিসিয়াল হয়ে গেছে যে আমরা কোন নাইটে কোন কোন ম্যাচেস দেখতে পাবো। এটা দেখতে পাচ্ছ যে এটা আমরা নাইট 1-এর ম্যাচ কার্ড, আর এটা দেখতে পাচ্ছ নাইট 2-এর ম্যাচ কার্ড। তো তোমরা এটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিও আর দেখে নিও যে কোন কোন ম্যাচেস কোন কোন নাইটে রয়েছে। আর জন সিনা এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা জন সিনার ফেস রানের যারা ফ্যান ছিল তাদের একটু হার্ট করবে, কারণ হচ্ছে জন সিনা এটা বলছে যে তার ক্যারিয়ারের গোটা যে রানটা ছিল তার মধ্যে তার যে হিল টানের পর যে রানটা সে দিচ্ছে এটা নাকি তার মোস্ট ফেভারিট রান, মানে হিল হিসাবে যে কাজটা করছে সেটা তার সবথেকে বেশি পছন্দ হচ্ছে। এত বছর ধরে সে ফেস হিসাবে যে কাজগুলো করেছে সেটার থেকে নাকি এটা বেশি বড়। তো এটা শুনে একটু খারাপ তো লাগছে, কারণ আমরা তো ফেস জন সিনাকেই দেখতে চাই আর তাকে দেখেই অভ্যস্ত, কিন্তু জন সিনা তো আলাদাই ফিল নিচ্ছে। আর এমনি তো হিল হওয়ার একটা সুবিধা আছে যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি বাস্তববাদী হয়ে চলতে পারো, তোমার যাকে যা ইচ্ছা তুমি তাকে তাই ইচ্ছা বলতে পারো। তো সেই জন্যই হয়তো জন সিনার এটা এত বেশি পছন্দ হচ্ছে, কারণ ফেস সুপারস্টার যখন ছিল তখন তাকে অনেক কিছু বাধা বিপত্তি মেনে চলতে হতো, সে সব কিছু চাইলে খুলে বলতে পারতো না। তো এটাও একটা দিক হতে পারে, তবে পার্সোনালি আমার তো ফেস জন সিনাকেই বেশি পছন্দ। আর সবার লাস্টে বলবো যে সামার স্ল্যামে সেথ রলিন্সের রিটার্ন করার চান্স একটু বেশি বেড়ে গেল, কারণ এবারে গান্থার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটাই তো দেখছি মেন ইভেন্টে রাখা হয়েছে। তো মেবি এমন সিন হতে পারে যে আমরা তো দেখেছি যে সব জায়গাতে সিএম পাঙ্কের পেছনে সেথ রলিন্স পড়ে থাকে আর সেথ রলিন্সের জন্য সিএম পাঙ্ককে হারতে হয়। ডাব্লিউডব্লিউ সিএম পাঙ্ককে বড় বড় ম্যাচেস তো দিয়ে দেয়, কিন্তু সেই ম্যাচগুলো হারিয়ে দেয়, কিন্তু ক্লিনভাবে হারায় না, প্রত্যেকবারই কেউ না কেউ এসে প্রবলেম ক্রিয়েট করে দেয়। আগের বার দেখলাম সেথ রলিন্সের জন্য জন সিনার কাছে হেরে গেল সিএম পাঙ্ক। তো এবারেও মেবি সেরকমই কিছু হয়তো আমরা দেখতে পাবো, যেহেতু এটা মেন ইভেন্টে রয়েছে তো ডেফিনেটলি কোনো একটা টুইস্ট বা কোনো একটা সারপ্রাইজ তো ডাব্লিউডব্লিউ করার চেষ্টা করবে, যদি না করে তাহলেই আমি বড় অবাক হব। তো মেবি এটা হতে পারে যে এখানে প্রথম যে সারপ্রাইজটা হবে সেটা হচ্ছে যে গান্থারকে সিএম পাঙ্ক হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল, তারপর যখন সেলিব্রেট করবে তখন সেথ রলিন্স এসে সিএম পাঙ্কের ওপর ক্যাসিং করেই নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল।
তো এটার চান্সও কিন্তু খুব বেশি রয়েছে। আর সিএম পাঙ্কের ওপরেই সেথ রলিন্স ক্যাশ ইন করবে, এটা একদম বলতে পারো লজিক্যাল। সিএম পাঙ্কের সাথে সেথ রলিন্সের যা বড় শত্রুতা, এটার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে যে সেথ রলিন্সের যদি ক্যাশ ইন করার প্ল্যান সত্যিই ডব্লিউডব্লিউই করে থাকে, তাহলে হয়তো ম্যাচের মাঝখানে নয় বরং ম্যাচের লাস্টের দিকেই আসবে, যেখানে হয়তো সিএম পাঙ্ক জিতে যাবে গান্তারকে হারিয়ে। আর তারপর এদের মধ্যে রাইভালরিটা আরও বেশি বড় দেখানোর জন্য এমনটা দেখানো হবে যে সিএম পাঙ্ক জিতলো আর সেথ রলিন্স সিএম পাঙ্কের ওপরই ক্যাশ ইন করে দিল, এটার চান্স বেশি লাগছে। তো ডেফিনেটলি এটাকে মেন ইভেন্টে রাখার পর এই সেথ রলিন্সের অ্যাঙ্গেলের চান্সটা তো বেড়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে যে এটা আমরা আদৌ দেখতে পাবো কিনা কোনো রকমই ঠিক নেই। আমরা সেথ রলিন্সের হেলথের সিচুয়েশন তো দেখতে পাচ্ছি, কিন্তু ওটা নাটক নাকি ওটা সত্যি সত্যি সিরিয়াস কোনো একটা ম্যাটার, সেটা আমরা আজও জানি না। তো মেবি সেথ রলিন্স আসতেও পারে, নাও আসতে পারে, এটার পুরো 50-50 চান্স তো রয়েছে। তো তোমরা ডেফিনেটলি সেথ রলিন্সের কোনো একটা ইনভলভমেন্ট এখানে তোমরা এক্সপেক্ট করতেই পারো। তবে মেন ইভেন্টেও যদি আমরা কোনো সারপ্রাইজ দেখতে না পাই, এটা সত্যি খুবই বড় ডিসঅ্যাপয়েন্টিং জিনিস হবে। আর তো চলো গাইজ, এই ছিল আজকের আমার নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর হ্যাঁ, কালকের মানডে নাইট ড্র তো আমি দেখবো না, কারণ এই যে স্ম্যাকডাউন আর ড্রগুলো হচ্ছে, এগুলো দেখার পর আমার তো কোনো রকম আশা নেই। যদিও কালকের গো হোম এডিশন, তাও আমি খুব একটা আশা রাখছি না, তেমন কিছু হয়তো স্পেশাল আমরা দেখতে পাবো না। আমি তো ওই হাইলাইটই দেখবো। আর চলো, তোমরা যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো দেখা হচ্ছে কালকে সন্ধ্যেবেলা একটা ডব্লিউডব্লিউই নতুন নিউজ ভিডিওতে।